জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবালগ্ন। টানা 5 দিনের অবিরাম বৃষ্টিতে চট্টগ্রামের 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 4 লাখ মানুষ। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলায় বুক সমান পানিতে ডুবে গেছে সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। পাহাড় ধসে মৃত্যু, প্লাবিত জনপদ, আশ্রয় আর সহায় সম্বল হারানো মানুষের আর্তনাদ সবখানে। পানির স্রোতে ভেসে গেছে অনেকের সঞ্চয়। জেলা প্রশাসক জানিয়েছে বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 100 কোটি টাকার বেশি। আজ 7 দিন এতটুক পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না, খানাপিনা সব ওখানে বাসায় থাকি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ভরে গেছে, কিছু নাই। আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিয়েছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পার্বত্য এলাকায় এবং উপকূলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৌলভীবাজারের মনু নদী বইছে বিপৎসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারে 35টি ইউনিয়ন পানির নিচে, আর গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক বিচ্ছিন্নতা এবং বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে উঠেছেন হাজারো মানুষ। বিভিন্ন জেলায় নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভাঙন ও প্লাবনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌলভীবাজারের রাজনগরের উজিরপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বান্দরবানে পানি কিছুটা কমলেও সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপৎসীমার উপরে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক এখনও স্বাভাবিক হয়নি। হঠাৎ করে সাগরবী আবহাওয়া খারাপ হয়ে গেলে আইতে আইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরের জাল ভাই, ঠিক আছে, এই বাধাঘাট নিয়ে আমরা ওই কোম্পানির আমরা বুঝ দিতে পারি না। আসলে তো আপনারা জানেন গত 1 সপ্তাহ ধরে মানে প্রতিদিনই অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে রামুর প্রায় সবগুলোই এনে বন্যায় আক্রান্ত। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা ও পাহাড় ধস। এদিকে বান্দরবানেও 7 উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভার 19টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং বান্দরবান থেকে রিজভি রাহাত। মোর্শেদ, যেহেতু পাহাড় ধসের ঘটনা বাড়ছে, সম্ভাব্য জায়গাগুলো থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে কিনা জানাবেন। লকডাউন প্রথমে বলে রাখি, আজ সারাদিন বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া। আমরা সরেজমিন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষদের সরানো হচ্ছে এবং আরও কয়েকদিন আগে থেকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ মানুষদের। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় আমরা গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি মানুষের দুর্ভোগ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা সরেজমিন গিয়ে দেখেছি সেখানে একেবারে হাঁটু পানি, ঘরবাড়ি একেবারে পানির নিচে তলিয়ে গেছে এবং তাদের রান্না ঘরে চুলা জ্বলছে না এবং তাদের ঘরে খাবার নাই কয়েকদিন ধরে। এমন একটি পরিস্থিতি আজকে আমরা রামু, বাংলা বাজার, কাঠির মাথা এবং ঈদগাঁও এবং চকরিয়ার বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে বৃষ্টি ছিল না এবং বৃষ্টি না থাকাতে পানি কিছুটা কমেছে। তবে বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়েছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। সারাদিন বৃষ্টি ছিল না এবং বিকেলের দিকে আমরা রোদ দেখতে পেয়েছি। সেক্ষেত্রে মানুষের মনে একটু আশা জেগেছে
লেগেছিল যে যেহেতু রোদ উঠেছে, সূর্যের দেখা মিলেছে, সেহেতু হয়তো আর বৃষ্টি হবে না। তবে সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে বিকেল 5টার পরে আমরা দেখতে পেয়েছি আবারও পুরো আকাশ কালো মেঘেছে গেছে এবং মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সেক্ষেত্রে মানুষের মনে আবারও ভয়ভীতি সৃষ্টি হয়েছে। আবারও যদি ভারী বৃষ্টি নামে তাহলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় আরও পানি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কক্সবাজারে একেবারে বিধ্বস্ত বলা ছিল এবং দুর্বিষহ অবস্থায় মানুষ দিন পার করছে। লগ্নে ছিল সর্বশেষ। আমরা এবারে একটু যেতে চাই বান্দরবনে, সেখানে আছেন সহকর্মী রিজভি। আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বন্যা ও ভূমিধসে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো চালু করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই বললেই চলে, যার কারণে কিছু বন্যার পানি কিন্তু উন্নতি হয়েছে। তো আমরা জানিয়ে রাখি, একদম 6ষ্ঠ দিনের মতো সকালবেলা কিছুটা বৃষ্টি পড়লো, কিন্তু এখন আর বৃষ্টির দেখা নেই, যার কারণে বন্যা দুর্গত এলাকাগুলোতে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমরা এখন যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এটা আর্মিপাড়া এলাকার। এখানকার আমরা দেখেছি প্রত্যেকটি ঘর কিন্তু কোমর সমান পানি। আমরা গতকাল, তারা যেমনটা জানিয়েছেন, গতকাল পর্যন্ত কিন্তু তাদের বাসায় 10 থেকে 12 ফিট পর্যন্ত এখানে পানি ছিল। তো এখানে প্রায় এখনো যদি আমরা হিসাব বলে থাকি, এখানে প্রায় এখনো 50,000 মানুষ এখানে গৃহবন্দী হিসেবে, পানিবন্দী হিসেবে রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এসব এলাকায় যারা আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার আবার ত্রাণ সামগ্রী দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে এখানে একটি বিশুদ্ধ পানি খাবার সংকট দেখা দিয়েছে, যার কারণে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে কিন্তু এখানে খাবার পানি বিতরণ করা হচ্ছে। তো তারা আমাদের থেকে যেমনটা জানিয়েছেন, তাদের এই খাবার পানি কিন্তু যতদিন বন্যা দুর্গত এলাকার পানি কমে যায়নি বা বিশুদ্ধ পানির সংকট থাকবে, ততদিন তারা এই পানি বিতরণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, আসলে পানি কমতে শুরু করেছে। যদি বৃষ্টি না হয় আগামীকাল এমন সময়ে কিন্তু পানি একদম থাকবে না বললেই চলে। তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার 220টি আশ্রয় কেন্দ্রে কিন্তু শুধু পৌরসভা এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্রে প্রায় 5,000-এরও বেশি মানুষ এখানে আশ্রয় নিয়েছে বলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। তো এখানে বন্যা দুর্গত এলাকায় কিন্তু প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কাজ করছে। তো আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে মানুষ তাদের যে পানি কমা শুরু হওয়ার যে বাসায় পৌঁছানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কয়েকটি নৌকার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টি না হয় কিন্তু পানি কমতে শুরু করেছে। যদি পানি কমার সাথে সাথে কিন্তু জনদুর্ভোগও বাড়তে শুরু করেছে। তারপরে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবশেষ তথ্য। বান্দরবন থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিজভি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই। কমতে শুরু করেছে 5টি নদীর পানি, তবে এখনও 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া। বলেন, বৃষ্টিপাত কমার সাথে সাথে নদীর পানি কমে গিয়ে আকস্মিক বন্যার পরিস্থিতির উন্নতি হবে। সকাল 9টার তথ্য অনুযায়ী 5টা নদীর 9টা পানি সমতল স্টেশন বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এই নদীগুলো হলো আমার মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী এবং সেই সাথে কুশিয়ারা নদী, 2টা পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি সামগ্রিকভাবে পানি সমতল হ্রাস পেয়েছে, যদিও এখন ওইসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্য পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। বন্যা দুর্গত এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এ আহ্বান জানান তিনি। এর আগে বাঁশখালী, সাতকানিয়া ও চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ত্রাণও বিতরণ করেন তিনি। বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান আমির। বলেন, এসব এলাকার দুঃখ দুর্দশা সরকারের কাছে তুলে ধরা হবে। জামায়াতের পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্যের আশ্বাস দেন দলের আমির। তবে এ পরিস্থিতি রাতারাতি উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে।
প্রধানমন্ত্রী চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে। মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। নরসিংদীতে বাঘ প্রতিবন্ধী বৃদ্ধা ববির টাকা লুট করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শুক্রবার বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নরসিংদী থেকে 3 জন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইলিয়াস, সাকিব, বেলাল, দিন ইসলাম ও রিফাত। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এই বৃদ্ধা মহিলা যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেল স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। বাংলাদেশে নতুন করে জঙ্গি নাটক শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বলেন, এর মাধ্যমেই দেশের মাদ্রাসা ধ্বংস করা হচ্ছে। দুপুরে বায়তুল মুকাররমের উত্তর গেইটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির। এছাড়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে ভারতের রাজনীতিকদের আগ্রাসী মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। সভা শেষে পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবেই দিবেন ইনশাআল্লাহ। গৌরবময় অগ্রযাত্রায় 54তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গ্যান্ডারিয়া কিশলয় কচিকাচার মেলা। এ উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচি পালন করছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি চর্চা কেন্দ্র। উৎসবের প্রথম দিন শুক্রবার সকালে ধূপখোলা মাঠের ইস্ট ক্লাবের সামনে থেকে শিশুদের অংশগ্রহণে আনন্দ র্যালি শুরু হয়, যা শেষ হয় মেলা প্রাঙ্গণে। র্যালিটির উদ্বোধন করেন ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। মেলা প্রাঙ্গণে থাকছে আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলা কেন্দ্রের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের শৈল্পিক সাজ, সজ্জা ও অলঙ্করণে মেলা প্রাঙ্গণ সেজেছে এক বর্ণিল রূপে। আয়োজনের দ্বিতীয় দিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ পূর্ণ হবে নতুন পুরাতনদের মিলন মেলায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। সুপার টাইফুন বাভির কারণে অবিরাম বৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণ গেছে অন্তত 10 জনের। এখনও সন্ধান মেলেনি 3 জনের। টাইফুন এবং এর পরবর্তী প্রতিকূল আবহাওয়ায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 15 জনে। এদিকে ঘন্টায় 162 থেকে 200 কিলোমিটার বেগে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। মূল ভূখণ্ডে আঘাত না হানলেও শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত দ্বীপটির উত্তর ও মধ্যাঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে এই টাইফুন।
ভারী বর্ষণের পাশাপাশি দেখা দিতে পারে আকস্মিক বন্যা। টাইফুন বাবির কারণে জরুরি সতর্কতা জারি আছে পূর্ব এশিয়ার আরও 2 দেশ, জাপান ও চীনে। অন্যদিকে মৌসুমি ঝোড়ো হাওয়া, ভূমিধস ও বর্ষার তাণ্ডবে ভারত জুড়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে উত্তরপ্রদেশে। ভারত শাসিত জম্মু, কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। পাকিস্তানের সংঘাত কবলিত বেলুচিস্তানে 3 দিনে বিচ্ছিন্নতাবাদীদের 3টি হামলায় প্রাণ গেছে 4 বেসামরিক সহ 42 জন পুলিশ সেনা কর্মকর্তার। পাল্টা অভিযানে নিহত হয়েছে 54 জন বিচ্ছিন্নতাবাদী। বেলুচিস্তানের সংঘাতময় পরিস্থিতির জন্য বৃহস্পতিবার প্রতিবেশী ভারতকে দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রাদেশিক রাজধানী কুয়েটায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব হামলা চলছে পাকিস্তানে। চলতি সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এসব হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পুলিশের নিরাপত্তা চৌকি আর সেনাবাহিনীদের গাড়িবহর লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীরা। ये दोनों फितना हिंदुस्तान के दहशतगर्द मारे गए। तो ये जो 3 मैंने आपको बड़े ऑपरेशंस बताए, इनमें 4 सिविलियन पहले और बाद में पुलिस के हमारे जवान, फौज के जवान, तो टोटल हमारी जो शहादतें हैं वो 42 कीमती जानें इस मुल्क की। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহ্যাম। মনোনয়ন পর্ব শুরুর পর লেবার পার্টির প্রধান হিসেবে 322 জন দলীয় পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হতে বার্নহ্যামের প্রয়োজন হবে আর মাত্র 1 ভোট, অর্থাৎ 323 ভোট পেলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দলের প্রধান হতে পারবেন বার্নহ্যাম। লেবার পার্টির প্রধান হওয়ার দৌড়ে এখনও একাই লড়ছেন তিনি। অনেক এমপি বৃহস্পতিবার ভোটাভুটিতে অংশ নেননি। পার্লামেন্টে ফিরে বার্নহ্যামকে সমর্থন দিবেন বলে আশ্বাস দিয়েছেন তারা। এমনটা হলে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের আর কোনো বাধা থাকছে না। পাশাপাশি কোনো প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ না নিলে আগামী সপ্তাহে বার্নহ্যামকে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন আগামী 20 জুলাই। কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ডে উপনির্বাচনে অভাবনীয় সাফল্য দেখান ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।